ওয়েলকাম ব্যাক টু এভরিওয়ান টু মাই চ্যানেল বায়োলজিনেটিক। আজকে আমরা দেখব কনজারভেশন অফ স্পিসিস, অ্যানিমাল বা প্ল্যান্ট। এদের সবারই কনজারভেশনের জন্য বা সংরক্ষণের জন্য যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা কাজ করে তাকে বলা হয় IUCN। IUCN এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন ইন নেচার। এই IUCN কি করে? প্রাণী বা উদ্ভিদের সংখ্যার ওপর ডিপেন্ড করে, কার সংখ্যা কতটা রয়েছে, কার সংখ্যা কতটা কমে যাচ্ছে, কার বেড়ে যাচ্ছে, তাদের সংখ্যার ওপর ডিপেন্ড করে প্রাণী বা উদ্ভিদকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে। এন্ডেঞ্জার্ড স্পিসিস, বিপদগ্রস্ত, ভালনারেবল, ক্ষয়প্রাপ্ত, এগুলো সব পরপর কতগুলো ভাগ রয়েছে সেটাই দেখবো এই ভিডিও থেকে। আর একটা ব্যাপার হচ্ছে, এদের সংরক্ষণের জন্য এই উদ্ভিদ বা প্রাণী সম্পর্কে যে তথ্য সংগ্রহ করা হয়েছে বা ডেটা কালেকশন করা হয়েছে সেগুলো রেড ডাটা বুক আর গ্রিন ডাটা বুক নামে এই সংস্থা IUCN দুটো বই প্রকাশ করে। রেড ডাটা বুক হচ্ছে এখানে বিলুপ্ত এবং বিপদগ্রস্ত প্রাণী বা উদ্ভিদ সম্পর্কে ডিটেলস ডেটা দেওয়া থাকে, মানে যারা এক্সটিংক্ট হয়ে গেছে, যারা বিলুপ্ত হয়ে গেছে আর যারা বিপদগ্রস্ত রয়েছে, এন্ডেঞ্জার্ড রয়েছে, তাদের সম্পর্কে ডেটা থাকে এই রেড ডাটা বুকে। এটা প্রথম পাবলিশ করা হয়েছিল 1963-তে। গ্রিন ডাটা বুকে থাকে কমপ্লিট অ্যান্ড ডিটেইলড ইনফরমেশন অ্যাবাউট এনভায়রনমেন্ট সম্পর্কে কমপ্লিট অ্যান্ড ডিটেইলড ইনফরমেশন থাকে গ্রিন ডাটা বুকে। এবার কোন কোন স্পিসিসকে সংরক্ষণ করা উচিত, কনজার্ভ করা উচিত, সেটার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেটার উপর ডিপেন্ড করে বোঝা যাবে যে কাদেরকে ইমিডিয়েট কনজারভেশন করা দরকার। সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, 1 নম্বর হচ্ছে বিপদগ্রস্ত প্রাণী, যাদের সংখ্যা খুব প্রচুর পরিমাণে ড্রাস্টিক্যালি তাদের নাম্বার ডিক্রিজ করছে, কমে যাচ্ছে, তো সেই সব প্রাণীদের কনজারভেশন করতে হবে। আর 1 নম্বর হচ্ছে যেসব প্রাণীর বা উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, ইকোনমিক্যালি যাদের ইম্পর্টেন্স রয়েছে, তাদেরকে কনজার্ভ করতে হবে। আরেকটা হচ্ছে যারা কিস্টোন স্পিসিস মানে এটা হচ্ছে পার্টিকুলার একটা স্পিসিস যার ওপর পুরো ইকোলজিক্যাল সিস্টেমটা সেখানকার ডিপেন্ড করে, যাদেরকে সরিয়ে নিলে সেখানের এনভায়রনমেন্টে প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে, তাকেই বলা হয় কিস্টোন স্পিসিস। এই 3টে মেন ক্রাইটেরিয়া সেট করেছে IUCN, যার ওপর ডিপেন্ড করে কনজার্ভ করা হয়। প্রথমেই বললাম যে প্রাণী বা উদ্ভিদের সংখ্যার ওপর ডিপেন্ড করে এদেরকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়। সেই ক্যাটাগরির মধ্যে প্রথমেই আসছে এক্সটিংক্ট স্পিসিস, যাদেরকে শর্টে বলা হয় EX। এক্সটিংক্ট স্পিসিস মানে অবলুপ্ত প্রজাতি, যারা অলরেডি আমাদের পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে, তাদের কোথাও আর খুঁজে পাওয়া যায় না, তারা হচ্ছে এক্সটিংক্ট স্পিসিস। যেমন হচ্ছে ডোডো পাখি, ডাইনোসর, এগুলো হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে আগে ছিল, এখন আর কোনোভাবেই তাদেরকে পাওয়া যায় না, সেগুলো হচ্ছে এক্সটিংক্ট স্পিসিস। নাম্বার 2 হচ্ছে এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড, যারা বন্য পরিবেশে অবলুপ্ত হয়ে গেছে, এদেরকে ডিনোট করা হয় EW দিয়ে। এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড এই কথাটার মানে হচ্ছে এরা বন্য পরিবেশে অবলুপ্ত, মানে বনের পরিবেশ, সেখানে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু কৃত্রিমভাবে কোথাও কোথাও এদেরকে কনজার্ভ করে রাখা হয়েছে, এগুলো হচ্ছে এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড। যেমন হচ্ছে হাওয়াইয়ান ক্রো, সুমাত্রান রাইনো। নাম্বার 3তে আসছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, একে CR দিয়ে ডিনোট করা হয়। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে দারুণভাবে বিপন্ন, এদের সংখ্যা প্রচুর পরিমাণে কমে গেছে, কিছু বছরের মধ্যে এরা হয়তো এক্সটিংক্ট হয়ে যাবে, অবলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে। তো এদের মধ্যে রয়েছে সুমাত্রান ওরাংওটান, আমুর লেপার্ড, তারপর রয়েছে নর্দার্ন হোয়াইট রাইনো, তো এরা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিস। এরপরের যে ক্যাটাগরি সেটা রয়েছে এন্ডেঞ্জার্ড, একে ডিনোট করা হয় EN দিয়ে, মানে বিপন্ন প্রজাতি। বিভিন্ন প্রতিকূল অবস্থার জন্য এদের সংখ্যাও কমছে, ভবিষ্যতে যাদের এক্সটিংক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে বলা হয় এন্ডেঞ্জার্ড স্পিসিস। এদের এক্সাম্পল হচ্ছে রেড পান্ডা, এশিয়ান লায়ন, স্নো লেপার্ড, ওয়ান হর্ন ডাইনোসেরাস। এরপরের যে ক্যাটাগরি সেটা হচ্ছে ভালনারেবল স্পিসিস, একে ডিনোট করা হয় VU দিয়ে, একে বাংলায় বলা হয় ক্ষয়প্রাপ্ত প্রজাতি। ভালনারেবল হচ্ছে সেই সমস্ত স্পিসিস যাদের ভবিষ্যতে এদের সংখ্যা কমে যাবার সম্ভাবনা রয়েছে বা এরা এন্ডেঞ্জার্ড পজিশনে চলে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে, তাদের বলা হয় ভালনারেবল স্পিসিস। গোল্ডেন লেঙ্গুর, তারপর রয়েছে জায়ান্ট পান্ডা, আফ্রিকান এলিফ্যান্ট, এগুলো হচ্ছে ভালনারেবল স্পিসিসের এক্সাম্পল। এর পরের ক্যাটাগরি নাম্বার 6-এ আসছে
নেয়ার থ্রেটেন্ড, একে ডিনোট করা হয় এনটি দিয়ে। নেয়ার থ্রেটেন্ড কে বলা হয় বিপদগ্রস্ত প্রজাতি। এদের সংখ্যাও কমছে, এদের প্রতিও এখন থেকে যত্নবান হওয়া দরকার, এখন থেকে কনজারভেশনের লক্ষ্য দেওয়া দরকার এদের প্রতি। এর এক্সাম্পল হচ্ছে আনামালাই, হিল, জিকো। নেক্সট যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে রেয়ার স্পিসিস। রেয়ার স্পিসিস মানে হচ্ছে বিরল প্রজাতি। এরা ভৌগোলিকভাবে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে অবস্থান করে, একত্রিতভাবে এদের দেখতে পাওয়া যায় না। বর্তমানে এদের তেমন এক্সটিংক্ট হয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার বা সংখ্যা কমে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। হিমালয়ান স্যালামান্ডার, ঘড়িয়াল, রেড উলভস, এগুলো হচ্ছে রেয়ার স্পিসিসের এক্সাম্পল। এরপর আরেকটা স্পিসিস সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হলো কিস্টোন স্পিসিস। কিস্টোন স্পিসিস হলো সেগুলো যাদের এন্টায়ার ইকোসিস্টেমের ওপর, যাদের ইম্পর্টেন্ট রোল রয়েছে, পুরো ইকোসিস্টেমটা তাদের ওপর ডিপেন্ড করে রয়েছে, সেই জায়গার পুরো ইকোসিস্টেমটা। তো কোনোভাবে এই সব স্পিসিসগুলো যদি এক্সটিংক্ট হয়ে যায়, তার সাথে সাথে সেটার ব্যাড এফেক্ট পড়বে পুরো ইকোসিস্টেমের ওপর বা অন্যান্য প্রাণী উদ্ভিদের ওপর, তারাও তার সাথে সাথে এক্সটিংক্ট হয়ে যেতে পারে। তো কিস্টোন স্পিসিসের একটা এক্সাম্পল যদি দেখি, সেটা হচ্ছে বীজ, যারা ফুলের পরাগ মিলনে সাহায্য করে, পলিনেশনে সাহায্য করে। তো কোনোভাবে বা মৌমাছি সংখ্যা কমে যায় বা তারা এক্সটিংক্ট হয়ে যায় সেই জায়গায়, তাহলে সেটা একটা প্ল্যান্টের ওপর এফেক্ট পড়বে, তার পলিনেশনে একটা এফেক্ট পড়বে। তো বিকে আমরা বলতে পারি একটা কিস্টোন স্পিসিস। আরেকটা এক্সাম্পল হচ্ছে উলভস। উলভস মানে নেগড়ে বাঘ। এদের ওপর ডিপেন্ড করছে একটা ফুড চেন, সেই এরিয়ার যে ফুড চেন, একটা প্রে প্রিডেটর যে রিলেশনশিপ, সেটা নির্ভর করে ওই নেকড়ে বাঘের ওপর। তো এই নেকড়ে বাঘের সংখ্যা যদি কমে যায়, তাহলে সেই জায়গার যে ফুড চেন সেটাতে এফেক্ট হবে, প্রে প্রিডেশন যে রিলেশনশিপ রয়েছে সেটা এফেক্ট হবে। তো আমরা উলভসকে একটা কিস্টোন স্পিসিস বলতে পারি। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা দেখলাম কিভাবে স্পিসিস কনজারভেশন করা হয়। IUCN এই কনজারভেশন করেন, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন ইন নেচার। তো IUCN দুটো বই পাবলিশ করে, রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক। রেড ডাটা বুকে কি হয়, যারা এক্সটিংক্ট হয়ে গেছে আর এন্ডেঞ্জার্ড অবস্থায় রয়েছে সেই সব স্পিসিসদের ডেটা এখানে দেওয়া থাকে। এটা প্রথম পাবলিশ হয়েছিল 1963-তে। আর একটা রয়েছে গ্রিন ডাটা বুক, যেখানে টোটাল হোল এনভায়রনমেন্টের ডিটেলড ইনফরমেশন এখানে দেওয়া থাকে, সেটা হচ্ছে গ্রিন ডাটা বুক। এরপর হচ্ছে কোন কোন স্পিসিসকে কনজার্ভ করা দরকার, কি কি ক্রাইটেরিয়া রয়েছে। একটা হচ্ছে যারা প্রচুর পরিমাণে বিপন্ন হয়ে রয়েছে, এন্ডেঞ্জার্ড বা থ্রেটেন্ড স্পিসিস, তাদেরকে করতে হবে। যারা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, যাদের সংখ্যা ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে, তাদেরকে করতে হবে। একটা হচ্ছে যেসব স্পিসিসের একটা ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে, অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, তাদেরকে কনজার্ভ করতে হবে। আর একটা রয়েছে যারা কিস্টোন স্পিসিস, সেই কিস্টোন স্পিসিসগুলোকেও কনজার্ভ করা দরকার। কিভাবে কোন কোন স্পিসিস কনজার্ভ হবে, তো সেটার জন্য সেই স্পিসিসের সংখ্যা জানা দরকার, তাদের নাম্বার জানা দরকার, তাদের নাম্বারটা এখন কেমন আছে, ভবিষ্যতে কতটা ক্ষতি হতে পারে বা কমতে পারে, বা অতীতে বা ইন পাস্টে তাদের সংখ্যা কেমন ছিল, এখন কেমন আছে, সেই সব ডেটা দেখে তো স্পিসিসকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে এক্সটিংক্ট স্পিসিস, যা মানে অবলুপ্ত, যারা অলরেডি এই পৃথিবীতে এখন আর তাদের নেই, তারা পৃথিবী থেকে চলে গেছে, অবলুপ্ত হয়ে গেছে, যেমন ডোডো পাখি, ম্যামথ, তারপর হচ্ছে ডাইনোসর, এগুলো হচ্ছে এক্সটিংক্ট স্পিসিস। নাম্বার 2তে রয়েছে এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড, যারা বন্য পরিবেশে অবলুপ্ত হয়ে গেছে, মানে তাদের ন্যাচারাল যে হ্যাবিটেট সেখানে আর তাদেরকে দেখতে পাওয়া যায় না, কিন্তু কৃত্রিম পরিবেশে আর্টিফিশিয়ালি যাদেরকে কনজার্ভ করে রাখা আছে, যেমন হচ্ছে হাওয়াইয়ান ক্রো, সুমাত্রান রাইনো, এরা হচ্ছে এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড। এরপর নাম্বার 3তে আছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, যারা দারুণভাবে বিপন্ন, যাদের সংখ্যা প্রচুর কমে গেছে কিছু বছরের মধ্যেই, নিয়ার ফিউচারে যারা হয়তো এই এক্সটিংক্ট হয়ে যেতে পারে, তাদেরকে বলা হয় ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। সুমাত্রান ওরাংওটান, নর্দার্ন হোয়াইট রাইনো, এগুলো হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে এন্ডেঞ্জার্ড, যারা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, যাদের সংখ্যা কমছে, তাদের দিকে ইমিডিয়েটলি কনজার্ভ করা দরকার, তারা হচ্ছে এন্ডেঞ্জার্ড। যেমন রেড পান্ডা, তারপর ওয়ান হর্ন রাইনোসেরাস, স্নো লেপার্ড, গ্রিন সি টার্টেল, এগুলো হচ্ছে এন্ডেঞ্জার্ড স্পিসিস। এরপর নেক্সট যে ক্যাটাগরি আসছে সেটা হচ্ছে ভালনারেবল, মানে ক্ষয়প্রাপ্ত। এদের সংখ্যাও কমতে শুরু করছে, এরাও ভবিষ্যতে এন্ডেঞ্জার্ডের দিকে এগিয়ে যেতে পারে।
সেগুলো হচ্ছে ভালনারেবল ক্যাটাগরি। ভালনারেবলের এক্সাম্পল হচ্ছে গোল্ডেন লেঙ্গুর, জায়ান্ট পান্ডা। তারপর যেটা আসছে সেটা হচ্ছে নেয়ার থ্রেটেন্ড, যারা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, এদের সংখ্যাও কমছে, এদের প্রতিও যত্নবান হওয়া দরকার। এক্সাম্পল হচ্ছে আনামালাই হিল জিকো। নাম্বার 7-এ আসি, সেটা হচ্ছে রেয়ার স্পিসিস, মানে বিরল প্রজাতি। এদের সেরকমভাবে কোনো বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা এখন তেমন নেই, এদের সংখ্যা ঠিকই রয়েছে, কিন্তু এরা হচ্ছে একই জায়গায় এদের দেখতে পাওয়া যায় না, এরা ভৌগোলিকভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এদের সেরকম বিপদের কোনো আশঙ্কা এখনও নেই। সেগুলো হচ্ছে রেয়ার স্পিসিস। রেয়ার স্পিসিসের এক্সাম্পল হচ্ছে ঘড়িয়াল, রেড উলভস, হিমালয়ান স্যালামান্ডার, এগুলো হচ্ছে রেয়ার স্পিসিস। এরপর নাম্বার 8-এ আসি, সেটা হচ্ছে কিস্টোন স্পিসিস, যার ওপর এন্টায়ার ইকোসিস্টেমটা ডিপেন্ড করছে। ইকোসিস্টেমের স্ট্রাকচার ফাংশন পুরোপুরি কিস্টোন স্পিসিসের ওপর ডিপেন্ড করে। কোনোভাবে এরা যদি নষ্ট হয়ে যায়, অবলুপ্ত হয়ে যায়, এদের সাথে সাথে অন্যান্য প্রাণী উদ্ভিদদেরও অবলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, এদেরকে বলবো কিস্টোন স্পিসিস। যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে বি, মৌমাছি, যারা পলিনেশনে হেল্প করে। যদি মৌমাছির অবলুপ্ত হয়ে যায় তাহলে পলিনেশনের যে প্রসেসটা সেটাতে এফেক্ট হবে, তাহলে এগুলো হলো কিস্টোন স্পিসিস। আশা করি এই ভিডিও থেকে তোমরা এই স্পিসিসের কনজারভেশনের যে প্রসেস সেটা কিভাবে করা হয়, কারা করে থাকে, কিসের ওপর ভিত্তি করে কনজার্ভ করা হয়, বা স্পিসিসদেরকে কোন কোন ক্যাটাগরিতে ভাগ করা হয় কনজারভেশনের জন্য, সেগুলো সব এই ভিডিও থেকে তোমরা জানতে পারলে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।